দর্শক, আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলকার অনুষ্ঠানে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় হার্ট অ্যাটাক, চিকিৎসা ও করণীয়। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 0298240052 এই নম্বরে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, হার্ট অ্যাটাকের পরিমাণ কিন্তু এখন দিন দিন বেড়েই চলে যাচ্ছে। শুধু যে বয়স্কদের হার্ট অ্যাটাক হয় তা কিন্তু নয়, দেখা যাচ্ছে যে অনেক তরুণদেরও হার্ট অ্যাটাক হচ্ছে এবং দিন দিন কিন্তু এটার সংখ্যা বেড়েই যাচ্ছে। এটার অনেকগুলো কারণ থাকতে পারে। আমাদের লাইফস্টাইল, আমরা সেরকম হাঁটাহাঁটি করছি না, খেলার মাঠ কমে যাচ্ছে, আমাদের যে খাওয়ার যে হ্যাবিট, যে ফুড হ্যাবিট, সেটাও দেখা যাচ্ছে অনেকে জাঙ্ক ফুড খাচ্ছেন। যে কোনো কারণেই হোক, এটার কিছু তো লক্ষণ রয়েছে, কিছু চিকিৎসা রয়েছে এবং প্রতিকারেরও কিছু উপায় রয়েছে। এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। জি, প্রথমে আসলে জানতে চাইছি, অনেকেই তো আসলে এই শব্দটা পরিচিত, তবুও আপনার কাছ থেকে একটা বিশেষজ্ঞ মতামত চাইছি, আসলে হার্ট অ্যাটাক বিষয়টা কি? আসলে হার্ট অ্যাটাক যদি আমি বোঝাতে যাই, ছোট্ট একটা উদাহরণ দিতে চাই আমি, যে আমরা যে দৈনন্দিন জীবনে অনেকের গাড়ি আছে, কিন্তু ওই গাড়িতে কিন্তু তার যে এনার্জি যে সোর্স, গাড়িটা যে চলে, এনার্জির সোর্স হলো ফুয়েল। এখন আমাদের হার্টটা পাম্প করে, আমাদের রক্ত পাম্প করে, এর কিন্তু সবচেয়ে বেশি পাওয়ার লাগে এই হার্টে। হ্যাঁ, এখন এই পাম্পিং অ্যাকশনের জন্য এর কিছু এনার্জি সোর্স লাগে। এর এনার্জি সোর্স হলো ব্লাড এবং অক্সিজেনেটেড ব্লাড, সেটা অক্সিজেন সমৃদ্ধ ব্লাড। এটা হলো হার্টের এনার্জি সোর্স। এবং হার্টের সারফেস দিয়ে, হার্টের গায়ে কিছু রক্তনালী আছে, করোনারি আর্টারি বলে থাকি। এই রক্তনালীতে, আপনার রক্তনালীর মাধ্যমে হার্ট তার এনার্জি সোর্সটা পেয়ে থাকে। এখন গাড়ির এনার্জি সোর্স বা ফুয়েল লাইন যদি ব্লক হয়ে যায়, গাড়িটা যেমন বন্ধ হয়ে যাবে, আমাদের হার্টের যে নিজস্ব করোনারি আর্টারি আছে, এটা যদি ব্লক হয়ে যায়, তাহলে ঠিক একই ঘটনা কিন্তু ঘটবে, হার্টটা কিন্তু বন্ধ হয়ে যাবে। ও এনার্জি সোর্স বন্ধ হয়ে গেল, হার্ট কিন্তু বন্ধ হয়ে যাবে এবং হার্টের মাসেলগুলো এটা ডেড হয়ে যাবে, ডেড মাসেল। এটাকে আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলে থাকি। এবং এই কন্ডিশনটাই, এই যে এনার্জি সোর্স বন্ধ হয়ে যাওয়ার জন্য, অক্সিজেনেটেড ব্লাড বন্ধ হয়ে যাওয়ার জন্য হার্ট তার কার্যক্রমটা বন্ধ করে দিল, হার্টের মাসেলগুলো ডেড হয়ে গেল, এটাই কিন্তু হার্ট অ্যাটাক। আচ্ছা, এই যে হার্ট অ্যাটাকেরটা আপনি একটা খুব সুন্দরভাবে ওই যে প্যাথোফিজিওলজি যেটা বলেছে, যে প্রক্রিয়াটা বলেন, লক্ষণ কি কি আসলে প্রকাশ পায়, যে একজন মানুষ কীভাবে মনে করবে না আমার বোধহয় হার্ট অ্যাটাকের দিকে আমি যাচ্ছি, কি কি লক্ষণ থাকে? আচ্ছা, এটা একটা মানুষ কিন্তু হার্ট অ্যাটাক যখন প্রথমে শুরু হয়, এটা খুব সামান্য কিছু সিমটম দিয়ে শুরু হয়। প্রথমত হলো যে বুকে তার চেস্ট পেইন হতে পারে। এটা অল্প থেকে শুরু করে আস্তে আস্তে হয়তো বাড়বে। এটা ডিপেন্ড করে এই চেস্ট পেইনটা কতটুকু রক্তনালী ব্লক। কারো যদি 30% ব্লক থাকে, তাহলে কিন্তু তার অল্প হয়তো 20 সেকেন্ডে একটা হার্ট পেইন হলো। কিন্তু দেখা গেলো যে একজনে 80%, 90% হার্ট রক্তনালীতে ব্লক, এবং সেটা যদি লেফট করোনারি আর্টারিতে হয়, এবং দেখা এই পেইনটা হবে সেন্ট্রাল চেস্ট পেইন, প্রচণ্ড পেইন, যে পেইনে সে ঘেমে যাবে, কখনো বমি করে ফেলবে। হ্যাঁ, কখনো তার যে পালস আমরা যেটা বলে থাকি, যে এটাতে এরিথমিয়া হবে, অর্থাৎ এটা যে স্পন্দনটা হবে, এটা কোনো রিদম থাকবে না। হ্যাঁ, এবং কখনো কখনো ট্যাকিকার্ডিয়া হতে পারে। হ্যাঁ, তো এই সিমটমগুলো, বিশেষ করে যে সেন্ট্রাল চেস্ট পেইন, এটা কিন্তু অনেক সময় বুকেই থাকবে সেটা না, এটা বাম হাতের মাধ্যমে ঘাড় হয়ে বাম হাতে চলে আসতে পারে, বা এটা পিঠে যেতে পারে, চোয়ালে আসতে পারে। হ্যাঁ, এগুলো হলো টিপিক্যাল সিমটম। আবার মজার ব্যাপার হলো, ডায়াবেটিক পেশেন্ট যদি হয়, তা অনেক সময় কিন্তু পেইনলেস হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। আচ্ছা, এই যে এই ব্যথার কথা বললেন, যে এই ব্যথা তো দেখা যাচ্ছে অনেকে আমাদের গ্যাস্ট্রিকের ব্যথা হয়, যে বুকে একটু ব্যথা করছে, বুকে একটু ব্যথা করছে, এটা আসলে পার্থক্য কি? পার্থক্য, একজন বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু এই পার্থক্যটা করবেন। এবং গ্যাস্ট্রিকের যে পেইনটা আমরা বলে থাকি, এটা কিন্তু আমরা এপিগ্যাস্ট্রিক পেইন বলি। অর্থাৎ হার্টে ব্যথা কিন্তু একদম সেন্ট্রাল চেস্ট পেইন, অর্থাৎ আমার বুকে মাঝখানে ব্যথা হয়। কিন্তু এই যে আপনার পেপটিক আলসার ডিজিজের জন্য যে পেইন, এটা কিন্তু এপিগ্যাস্ট্রিক রিজন, অর্থাৎ এই রিজনটা, অর্থাৎ চেস্ট রিজন এবং পেটের যে সংযোগস্থল, এইদিকে পেইনটা হবে। আর তার সাথে তো ডেফিনেটলি কিছু এপিগ্যাস্ট্রিক পেপটিক আলসার ডিজিজের যে পেইন, এগুলো কিন্তু আপনার এই অনেক দিন আগের থেকেই কিন্তু তার একটা অ্যাসিডিক প্রক্রিয়া চলে থাকে, বা খাদ্যের কোনো তারতম্য হতে পারে, সেটা যে স্পাইসি ফুড বা এগুলোর সাথে কিন্তু সংযোগটা থাকে। আচ্ছা,
এই যে এটা তো বললেন যে এটা কিছু পার্থক্য, এটা কাদের কাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বলে মনে করেন? আচ্ছা, হার্ট অ্যাটাক যেটা, এটা আমরা সাধারণত দেখি যে এটা অনিয়ন্ত্রিত কিছু লাইফস্টাইলে যারা চলেন, বিশেষ তারপরে কিছু ডিজিজ কন্ডিশন আছে, এবং আপনার হতে পারে যে যারা খুব বেশি ফ্যাটি ফুড খাচ্ছেন, কোলেস্টেরল সমৃদ্ধ ফুড খাচ্ছেন, যাদের ডায়াবেটিস আছে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, এবং স্ট্রেসফুল লাইফ যারা লিড করে থাকে, তাদের ক্ষেত্রে এটা এটার ক্ষেত্রে আসলে হ্যাঁ জি যে বলছিলেন করোনারি আর্টারি ডিজিজ আমরা বলে থাকি, যে রক্তনালীর কিছু নিজস্ব ডিজিজ আছে, তাদের এই কন্ডিশনগুলো অনেকেই মনে করে থাকেন যে যাদের ধরেন প্রেশারের কোনো সমস্যা নেই, যে তারা মনে করতে পারেন আমরা তো প্রেশার অনেক সময় মাঝে মাঝে মাপাই, প্রেশার তো আসলে ভালোই আছে। এদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকি কতটুকু, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে বংশগত কোনো বিষয় আছে কিনা, এই দুটো বিষয় নিয়ে আমরা আলাপ করব। আমরা খুব সুন্দরভাবে আলাপ করছিলাম আসলে হার্ট অ্যাটাক কাদের কাদের বিষয়। আমরা বিরতির আগে একটা প্রশ্ন রেখেছিলাম যে বংশগত কোনো বিষয় রয়েছে কিনা, যে আমার মা বাবার যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে, তার সন্তানের। আরেকটা বিষয়, যাদের হাইপার টেনশন রয়েছে, উচ্চ রক্তচাপ, তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকি কেমন? দারুণ একটা প্রশ্ন আসলে করেছেন। যাদের হাইপার টেনশন আছে ওদের হার্ট অ্যাটাকের চান্স কিন্তু অন্যদের যে 2.5 থেকে 3 গুণ বেশি। অর্থাৎ হাইপার টেনশন যাদের আছে ওদের করোনারি আর্টারি ডিজিজ না থাকুক কিংবা ডায়াবেটিস না থাক, লাইফস্টাইল ভালো থাক, কিন্তু হার্ট অ্যাটাক এর জন্য উচ্চ রক্তচাপ একটা কারণ। উচ্চ রক্তচাপ থাকলে তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা অন্যদের চেয়ে 2.5 গুণ বেশি, কমপক্ষে 2.5 গুণ বেশি। এটা একটা ব্যাপার। আর সুতরাং তাদের জন্য, যাদের উচ্চ রক্তচাপ আছে, হাইপারটেনশন আছে, তাদের কিন্তু সতর্ক থাকতে হবে এই ব্যাপারটা নিয়ে। এবং বংশগত ব্যাপারটাও খুব লক্ষণীয় এখানে। যাদের ফ্যামিলিতে হার্ট অ্যাটাকে যাদের মানে খুব ক্লোজ, যারা বাবা মা বা ভাই বোন, ফার্স্ট লাইন যারা, ফার্স্ট জেনারেশন যারা, এদের মাঝে, বা এটা দাদা দাদি, বা এটা যে কোনো, অর্থাৎ ফ্যামিলি একদম জেনেটিক্যালি কানেক্টেড যারা, এদের মাঝে যদি হার্ট অ্যাটাকে কোনো আগে কেউ হার্ট অ্যাটাক করে থাকেন, তাদের জন্য সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এবং সেই সম্ভাবনাটা অন্য কোনো ডিজিজ তার থাক বা না থাক, সেক্ষেত্রেও কিন্তু তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি। আমরা বলে থাকি যে তোমার কোনো ডিজিজ নাই, শুধুমাত্র তোমার করোনারি আর্টারি ডিজিজ নাই, তোমার লাইফস্টাইলটা ভালো, তোমার ডায়াবেটিস নেই, বা রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে সেগুলোর থেকেও আমি মুক্ত, সেক্ষেত্রেও কিন্তু একটা মানুষের হার্ট অ্যাটাক হতে পারে। এটা সাডেন স্পাজম, করোনারি আর্টারি সাডেন স্পাজম হলে, কোনো অজ্ঞাত কারণেও সাডেন স্পাজম হলে কিন্তু আপনার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। যেমন আমরা বলে থাকি যে হঠাৎ করে একজন ভয় পেয়ে গেল, বা কারো একটা মৃত্যু সংবাদ শুনলাম যে আমার একদম আকাশও ভেঙে পড়লো, আমার রক্তনালীও 100% একদম স্পাজম হয়ে গেল, তাহলে এখানে কিন্তু প্রিডিসপোজিং কিছুই নেই। আমার হঠাৎ করে একটা দুঃসংবাদ শোনা, হ্যাঁ, এই ধরনের কারণে কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এটা তো আসলে বললেন যে যাদের হাইপার টেনশন রয়েছে বা উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের 2.5 গুণ বেশি বংশগত বিষয় রয়েছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের প্রবণতা আছে যে আমার তো হাইপার টেনশন নেই পরিবারের কারণে, তাহলে বোধহয় আমাদের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি নেই, সেটাও কিন্তু আবার না। সুতরাং হার্ট অ্যাটাক ঝুঁকি একদম আমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করি, একদম একদম পুরোপুরি সুস্থ মানুষেরা হঠাৎ যে কোনো সময় হয়ে যেতে পারে। এটার আসলে কিভাবে আপনারা বোঝেন, কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বোঝেন যে একজন মানুষ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছে? আচ্ছা, এই পেশেন্টগুলো যখন আসে কিছুটা মাইল্ড সিমটম নিয়েও যদি আসে, যে আমার ডাক্তার সাহেব আমার মনে হয় যে অ্যাসিডের ব্যথা, এটা হার্ট অ্যাটাক কিনা, ওরা কিন্তু চলে আসে অনেক সময়, যারা সচেতন চলে আসে। তাহলে এই পেশেন্টগুলোকে কিন্তু আমরা ফার্স্ট যে ইনভেস্টিগেশনটা করি সেটা একটা ইসিজি, জাস্ট সিম্পল একটা ইসিজি। এই ইসিজির মাধ্যমে আমরা অনেকগুলো ইনফরমেশন পাই। এখানে যদি তার রক্তনালীতে কোনো রকম ব্লক থাকে, তাহলে ইসিজিতে কিন্তু সেটা চলে আসে। তাহলে ইসিজির থেকে আমার প্রথম সন্দেহটা হলো। এটাকে যদি আপনি আরও কনফার্ম করতে যান, একটা ইকো যথেষ্ট। কারণ ইকোতেও আমরা বুঝে ফেলি যে হার্টের মাসেলগুলো মুভমেন্ট করে না, তখন এটা আমরা বলি মোশন ওয়াল অ্যাবনর্মালিটি। হ্যাঁ, হার্টের ওয়ালগুলো মুভমেন্ট করে না এখানে। এরপরে আপনাকে যখন এই পেশেন্টগুলো যদি আপনি 100% আপনি কনফার্ম হতে যান যে এটা হার্ট অ্যাটাক কি না, তাহলে আমরা উপস্থিত কিছু ব্লাডের টেস্ট করে থাকি, যেটা টপোনিন আই, হ্যাঁ, এটা হাই সেন্সিটিভ টপোনিন এখন করা হয়। এবং এগুলো কিন্তু এই টপোনিন যে টেস্টটা, এটা কিন্তু জাস্ট 10 থেকে 15 মিনিটে অনেক সময় করে ফেলা যায়। এটা আমাদের হসপিটালে যেটা ইমার্জেন্সিতে আছে, এটা জাস্ট 10 মিনিটে একটা টপোনিন টেস্ট করে আমি বলে দিতে পারি যে তোমার এটা আসলে হার্ট অ্যাটাক। এবং ইটিটি থেকে শুরু করে আমরা একদম, আপনি যদি 100% কনফার্ম হতে চান, তাহলে একটা এনজিওগ্রাম লাগবে, ডেফিনেটলি একটা এনজিওগ্রাম লাগবে। এবং এনজিওগ্রামের মাধ্যমে আমরা 100% বলে দিতে পারি যে হার্ট অ্যাটাক কি না, এবং এর ট্রিটমেন্টটা কী হবে।
আচ্ছা, খুব সুন্দরভাবে আসলে বললেন। একটা আমরা দর্শকদের তাহলে এটা বলতে চাই যে অনেকেই যেটা আসেন যে বুকে ব্যথা করছে, হাঁটতে গেলে একটু বুকে ব্যথাটা হয়, তারা এটা মানে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে বিভিন্ন দোকান থেকে ওষুধ খেয়ে যাচ্ছেন। সেই সব ক্ষেত্রে কিন্তু একজন বিশেষজ্ঞের পরামর্শক্রমে অন্তত যদি একজন ইসিজিটাও একটা করে, ECG টা যদি করে করে যায় এবং তাহলে মাত্র কয়েকশো টাকা দাম। আমরা বলি যে আমাদের জীবনে বেঁচে থাকার জন্য সবচেয়ে আসলে খারাপ দিকটা আগে চিন্তা করি, ওটা যদি এটা ইসিজি না, তারপরে আপনি হয়তো অন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি সমূহ বিপদ থেকে বাঁচতে পারবেন। একজন দর্শক রয়েছে আমাদের সাথে, দর্শকের ফোন টোলকে নিয়ে নিতে চাইছি। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক শুনতে পাচ্ছেন? জি, আমি দুবাই থেকে বলছি। জি। তো দুবাই থেকে, আমার নাম হচ্ছে জামাল। জি জামাল সাহেব বলুন। জি, তো আমার একটা মেয়ে 5 বছর বয়স। জি। এখন ওনার 2 বছর আগে ধরা গেছিল হাড় ছিদ্র আছে। জি। এখন তো ডক্টর আমাকে ওই ডক্টরের কাছে নিয়ে গেছিল, নিকো করাছিল, নিকো করার ধরা গেছে মানে ছিদ্র আছে। জি। তো এখন অপারেশন কথা বলছিল, এখন অপারেশন এখনো করে নাই, করতে পারি নাই। জি। তো এখন ওষুধ চলতেছে। ডক্টর সাহেব ঢাকার একটা ডক্টর দেখাচ্ছিলাম, সেটা রাজ্জাক। জি। রাজ্জাক। জি। 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 তো উনি আমাকে আমার মেয়ের জন্য ওষুধ দিয়েছিল, এখন এভাবে চলতেছে। তো এখন মেয়েটা, আপনি হার্টের শিশুদের হার্টের বিশেষজ্ঞ কাউকে দেখিয়েছিলেন? মানে রাজ্জাক সাহেব তো শিশু বিশেষজ্ঞ। জি জি জি, ওনাকে দেখাচ্ছিলাম, উনি আমাকে বলছিল অপারেশন করার কথা বলছিল। টাকার সমস্যা ছিল, কিন্তু আমি করাতে পারি নাই। এখন আবার ওতে নিয়ে, আচ্ছা, শিশুদের ক্ষেত্রে যেটা হয়, আপনার বাচ্চার ওজন কেমন? গেলে হাঁটতে পারে না। ওজন কেমন? ওজন আছে, আলহামদুলিল্লাহ ওজন আছে। জি। 5 বছর তো। 5 বছর হয়েছে। ওজনটা ভালো হয়েছে। জি। জি। জি, তো এখন আমি জানতে চাচ্ছি এখন আমি কি করতে পারি তার কাছে। আচ্ছা, আমি যেটা বুঝতে পেরেছি দর্শক, ধন্যবাদ আপনাকে। আপনার সন্তানের কিন্তু হার্টে একটা ছিদ্র আছে, এটা ডক্টর সাহেব বলেছিলেন। ডায়াগনোসিস হয়তো একটা ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে উনি কিন্তু আপনাকে ডায়াগনোসিসটা অনেকটাই কনফার্ম করে দিয়েছেন, হার্টের ছিদ্র আছে। এবং হার্টের ছিদ্র থাকলে এটা কিন্তু ওই ওষুধ খেয়ে কিন্তু এটা কোনো সমাধান হবে না। ওষুধ খেয়ে, হ্যাঁ আমরা ওষুধ দিই, কিন্তু সেটা সাময়িক কিছু সিমটম কমার জন্য। 5 বছর তো অলরেডি অনেক দিন হয়ে গিয়েছে। কিন্তু আমরা হার্টের যে কনজেনিটাল ডিজিজ যেগুলো হয়, এএসডি হতে পারে, ভিএসডি বা টপ টেট্রালজি অফ ফ্যালট হতে পারে, এই ডিজিজগুলো কিন্তু আমার 5 বছর বয়সে খুব অপটিমাম টাইম। এটা আপনার সন্তানের জন্য বেস্ট টাইম অপারেশন করার জন্য। এটা আমরা বলে থাকি যে স্কুলে যাওয়ার আগে অপারেশনটা করতে হবে। তো এই সময়টায় আপনার বাচ্চার জন্য খুব বেস্ট টাইম অপারেশন করার জন্য। এবং এটা ওষুধ খেয়ে কিন্তু হবে না, এটা আসলে অপারেশনই লাগবে। কারণ আমি একটা উদাহরণ দিই, যে আপনার শার্টের একটা বোতাম ছিঁড়ে গেল, এটা ওষুধ দিয়ে কিন্তু বোতামটা ঠিক করা যাবে না, ওটা সুই সুতা দিয়ে সেলাই করে ঠিক করে দিতে হবে। সো আপনার এটা হার্টের ছিদ্রটা আপনাকে সুই সুতা দিয়ে সেলাই করেই এটা কিন্তু ঠিক করতে হবে। সো আপনার টাকা পয়সার একটা সমস্যার কথা বলেছিল, কিন্তু আমাদের দেশে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশন আছে, এখানে কিন্তু খুব অল্প টাকায়, খুব অল্প, একদম মিনিমাম কিছু টাকায় কিন্তু আপনি এই অপারেশনটা করিয়ে নিতে পারেন। আপনি চিটাগাং থেকে জাস্ট ঢাকায় চলে আসেন। এবং আরেকটা চিটাগাংও কিন্তু কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্ট আছে চিটাগাং মেডিকেল কলেজে, সেখান থেকেও আপনি অপারেশনটা কিন্তু করিয়ে নিতে পারেন, সরকারি যে হসপিটালগুলো আছে। খুব সুন্দরভাবে আসলে বলছেন। প্রথম কথা হচ্ছে যে এই যে ছিদ্র, সেটা কিন্তু আসলে ওষুধ দিয়ে আসলে বন্ধ হবে না। অনেকের মধ্যে এক ধরনের কথা রয়েছে, বা অনেকে বলে থাকেন যে হ্যাঁ বড় হলে বলে ছিদ্রটা ছোট হয়ে যাবে, সেই বয়স কিন্তু নাই। আর 5 বছর যেহেতু হয়ে গিয়েছে, আসলে তার গ্রোথে বা অন্যান্য জায়গায় কিন্তু সমস্যা হবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় বারবার সর্দি কাশি হচ্ছে বা ঠিকমতো বাড়ছে না। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কিংবা আমরা দেখি যে হৃদরোগ ইনস্টিটিউট, এখানে কিন্তু সরকারি খরচেই কিন্তু খুব অল্প খরচে, অনেক ক্ষেত্রে যদি কোনো ডিভাইস দরকার হয়, সেই ডিভাইসটাও কিন্তু সরকার থেকে দেওয়া হয়। আপনি এখানে এসে দেখা করুন, তাদের একটা সিরিয়াল থাকে, সেই সিরিয়াল অনুযায়ী আপনাকে তারা কল করবেন, এবং নিশ্চয়ই আমরা আশা করব আপনার এই যে সন্তানের জন্য আপনি আমাদেরকে কল করেছিলেন, তিনি সুচিকিৎসা পাবেন। আপনারা হৃদরোগ সম্পর্কিত আরও বিষয় নিয়ে আমরা আলাপ করে খুব সুন্দরভাবে বলছেন। একজন দর্শকও ফোন করেছিল যে হার্ট অ্যাটাকের বিভিন্ন ধরনের চিকিৎসা রয়েছে। এটা তো যিনি দর্শক ফোন করেছিলেন সেটা তো কনজেনিটাল, কিন্তু সাধারণভাবে যে হার্ট অ্যাটাক, তার আসলে চিকিৎসা কী, বা এটার কতটুকু আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে অ্যাভেলেবেল রয়েছে? আচ্ছা, আমরা যদি চিকিৎসাতে যাই, তাহলে এটা যদি হার্ট অ্যাটাকে রক্তনালীর ব্লকটা যদি একদম প্রাথমিক পর্যায়ে থাকে, তাহলে কিছু ঔষধে কিন্তু কাজ হয়। আমরা কিছু স্ট্যান্ডার্ড ওষুধ রয়েছে, যেমন আমরা নাইট্রোগ্লিসারিনের যে ওষুধগুলো আছে এটা ব্যবহার করে থাকি, বিটা ব্লকার ব্যবহার করে থাকি, হ্যাঁ। আর যদি লিপিড বেশি থাকে পেশেন্টে, তাহলে লিপিড লোয়ারিং এজেন্টগুলো ব্যবহার করে থাকি। এরকম কিছু স্ট্যান্ডার্ড চিকিৎসা রয়েছে। যদি প্রাথমিক পর্যায়ে কিন্তু আমরা
এটা মেডিসিন দিয়েই কিন্তু এটাকে কন্ট্রোলে রাখতে পারি। অর্থাৎ ওষুধের মাধ্যমে কিছু নিয়ম মেনে আসলে এটা চিকিৎসা এটাকে সম্ভব। কিন্তু চিকিৎসা সম্ভব একটা লেভেল পর্যন্ত। কিন্তু এটা রক্তনালী ব্লকটা যদি অনেক বেশি হয়ে যায়, 70%-এর উপরে ব্লক থাকলে কিন্তু আমরা সেখানে আমাদের একটা ইন্টারভেনশন লাগে। এই ইন্টারভেনশনটা হতে পারে দুইভাবে। এনজিওগ্রাম করে যদি দেখা যায় যে রক্তনালীতে ব্লকগুলো কত % ব্লক আছে, কয়টা ব্লক আছে, এরকম বিভিন্ন কিছু অ্যাসেস করে হতে পারে সেটা একটা স্টেন্টিং হতে পারে, যেটা আমরা রিং লাগানো বলে থাকি। এই রিং লাগানোর মাধ্যমে চিকিৎসাটা করা যেতে পারে। অথবা এটা রিংয়ের পেশেন্ট যদি উনি না হন, একটা জিনিস মনে রাখতে হবে, এক একটা পেশেন্ট কিন্তু এক এক ধরনের। আপনার প্রত্যেকটা পেশেন্টের কিন্তু একই চিকিৎসা হবে না। যে আপনি যেটা প্রসঙ্গটা উঠালেন, যে আমি এটা যুক্ত করতে চাই, অনেকে বলে থাকেন যে না আমার তো অমুক চাচাতো ভাইয়ের করেছিল, তার তেমন করেছিল, আবার আমার ক্ষেত্রে এমন কেন? তাহলে প্রতিটা মানুষই কিন্তু এক এক ধরনের, মানে ভিন্ন। প্রত্যেকটা মানুষ যেরকম ভিন্ন, তার ডিজিজ প্যাটার্নও ভিন্ন। আমার যেরকম হয়েছে সেই ওষুধ তোমার খেলে হবে না, বা আমি যে ড্রাগগুলো খাই এটা তুমি আরেকজনের জন্য সেটা ক্ষতিকর হতে পারে। যেমন আমরা বলে থাকি যে আমরা বিটা ব্লকার, একটা অ্যাজমার পেশেন্ট আসে, ওকে আমরা বিটা ব্লকার দিই না। হার্ট অ্যাটাকের পেশেন্টগুলোকে কিন্তু আমরা বিটা ব্লকার দিই। তাহলে আমার চাচাতো ভাইয়ের এই বিটা ব্লকার দিয়েছে বলে আমার তো কিন্তু সেটা কিন্তু আমি নাও লাগতে পারে বা আমার জন্য ক্ষতিকর হতে পারে। সো এই বিষয়গুলো কিন্তু একজন বিশেষজ্ঞ ডক্টর বুঝবেন এবং উনি ডিসিশন নেবেন যে এক একজনের চিকিৎসাও এক এক ধরনের, কিন্তু এটা একটা অল্টারনেট আছে যে এই ড্রাগটা ওনার লাগবে, এটা ওনার লাগবে, কার জন্য কোনটা উপযোগী। এবং এই মেডিসিনের ট্রিটমেন্টের পরে নেক্সট ধাপ কিন্তু আসলে আমাদের স্টেন্টিং বা বাইপাস সার্জারি, এবং ডেফিনিটিভ ট্রিটমেন্ট হলো স্টেন্টিং বা বাইপাস সার্জারি। আচ্ছা, এই যে ডেফিনিটিভ ট্রিটমেন্ট কারো স্ট্যান্ডিং লাগতে পারে, কারো বাইপাস সার্জারি কাদের লাগবে সেটা একজন বিশেষজ্ঞ চিকিৎসক উনি দেখে আসলে ঠিক করেন যে কাদের লাগবে, এবং সেটা চিকিৎসা নিশ্চয়ই আমাদের হাসপাতালগুলিতে রয়েছে। ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে যেমনটি শুনছিলেন যে চিকিৎসা আসলে আমাদের দেশে আসলে রয়েছে, কিন্তু এই যে হার্ট অ্যাটাক না হওয়ার জন্য কিন্তু কিছু কিছু নিয়ম যদি আমরা মেনে চলি, লাইফস্টাইল মডিফিকেশন করি, তাহলে কিন্তু দেখা যাবে যে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়। বিশেষ করে আমাদের খাদ্যাভ্যাস, আমরা বেশি করে পানি খাবো, শাকসবজি জাতীয় জিনিস বেশি খাবো, চর্বি জাতীয় জিনিসগুলো এবং কোল্ড ড্রিঙ্কস, মদ্যপান, এগুলি যদি ধূমপান, এগুলি যদি থেকে আমরা যদি একটু বিরত থাকতে পারি, নিয়মিত ব্যায়াম করা এবং আমরা পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া, এইগুলো যদি মেনে চলি, কারো যদি ডায়াবেটিস থাকে সেগুলো যদি আমরা নিয়ন্ত্রণে রাখি, কিডনি সমস্যা থাকলে সেগুলো যদি নিয়ন্ত্রণে রাখি, দেখা যাচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যাবে এবং আমরা সুস্থ থাকতে পারবো। আমাদের সবাই সুস্থ থাকি এই কামনে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।